ওনাকে হয়তো বলা হয়েছে যে আপনি আরবির কথা বলবেন, কথা বলার সময় পাবেন, এরকম একটা হয়েছে। হয় না আপনি কাউকে আপনার বাসায় দাওয়াত করেছেন, তারপরে তাকে খাওয়ার জন্য টাইম দেবেন না, এরকম তো না। হয়তো এই কারণে তাদের বেশি সময় দেওয়া হয়েছে। কিন্তু কমিশন যে একটা পক্ষপাতিত্ব করে তাদের বেশি সময় দিয়েছে, অন্যদের কম দিয়েছে, সেটা না। ঘটনাটা এরকম হয়, মানে যখন পরিচালনা করে না, তখন প্রধানত মনির হায়দার করে, মানে একটা স্লিপ ধরে দেয় আগে বা বলে দেয় আপনার তার সময় শেষ, একটু বুকে ধাক্কা লাগে, আর আমার কথাই শেষ হলো না, বললো, তাতে ইমোশনাল সেন্টিমেন্ট হয়, সেটার প্রকাশ হয়েছে। কিন্তু ওইখানে কিন্তু বড় ধরনের কোনো বিতর্ক ঝগড়া হয় নাই। তারা প্রোটেস্ট করেছেন, করে বাইরে গেছেন, আবার চলে এসছেন। তবে এই আমরা শুনেছি একটা যে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হয়। খাওয়া দাওয়া হলে অসুবিধা কি? মানে এইটা কেন একটা ইস্যু হলো নাকি? বেশি খেলে অসুবিধা নেই, তার জন্য আলোচনা যে বন্ধ আছে তার বা আলোচনা কমে গেছে সেরকম কোনো না, সমস্যা কিন্তু নেই। ওইটা ঠিক একটা আছে। যোগ করে কেউ হয়তো বলছেন। আচ্ছা, ওই একটু ওইটা ভিন্ন কোনো প্রসঙ্গে বিষয় না। যেতে চাই। আমি আজিজুল বাড়ি হেলাল, আমি একজন বিএনপি নেতা মীর শাহ আলম তার একটি মন্তব্যকে উল্লেখ করতে চাইছি। তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি। এ কথাটা আমরা বিএনপি অন্যান্য নেতাকেও বলতে শুনেছি। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনাদের এক্সাক্ট পজিশনটা কি? আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার যেটা করেছে যে বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত। আমরা তো এটার সাথে একমত পোষণ করেছি। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ এটা ঠিক হয়নি, এটা তার মতামত। আমাদের পলিটিক্যাল যে ভার্সন সেটা হলো যে বর্তমান সমস্ত রাজনৈতিক দল মিলে এবং আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটার সাথে আমরা একমত। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ হবে কি হবে না এইটা আরো পরের বিষয়, এটা এখন বলার মতো তাহলে এই যে আঞ্চলিক নেতারা যে বলছে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হয়নি, পলিটিক্যাল রেটরিক থাকে, ঠিক যেমন হয়নি, এটা সালাউদ্দিন ভাই কেন? বললো খাওয়া দাওয়া বেশি হচ্ছে, দ্যাট মিনস যে উনি আলোচনার স্লোথ গতি বা সংস্কার প্রস্তাবের স্লোথ গতির দিকেও একটা নির্দেশ হতে পারে। আবার মান্না ভাই তো বললেন যেটা একটা রেটরিক। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ অনেক কথা বলতেই পারে। আমি একটুর সাথে আপনার যোগ করতে চাই, এটা কি? আচ্ছা, আপনি যোগ করেন। আমি একটু যোগ করতে চাই অন্য একটা বিষয়, যে দেখেন যে আমরা বলেছি যে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের আইন রদবদল করে যেটা সার্চ কমিটি করায়, সেখানে কি প্রধানমন্ত্রী ইন্টারফারেন্স থাকলো? আপনার এক সার্চ কমিটি করে আগে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ দেয় সেখানে কি প্রধানমন্ত্রী, অত ইনডাইরেক্ট আপনি বলতে পারেন। কিন্তু আমরা যদি এই আইনগুলোকে স্ট্রং করি, যে সার্চ কমিটি গঠনেরও আইন করে দিই, তাইলে তো আমার মনে হয় না যে আপনি সমস্যা হয়। আর একটা বলছেন যে আপনারা আজকে যদি মেজরিটির একটা দল পায়, সে তো এসে আপনারা যে এনসিসি যে কমিটিটা করবেন, এনসিসি বা বলে যে আইন তো চাইলেই সংশোধন করতে পারে, সংবিধান সংশোধন এত সহজ না হবে না, না, এই কথাটা আছে। আমি যদি এনসিসি যে বডিটা, ওই বডিটাকে আমি যদি আইন বন্ধ করে দিই মেজরিটি পেয়ে, ওই জন্য তো সংবিধান পরিবর্তন করতে হচ্ছে না। অতএব এই যে পলিটিক্যাল পার্টির প্রতি ট্রাস্ট ছাড়া তো কোনো কিছু হবে না। আর আমি মনে করি যে এই আলোচনাগুলো আমরা যে এখন আপনার কি মনে হয় যে তাহলে এখানে অন্য দল যেগুলো আছে সবাই না, কোনো দল বিএনপিকে ট্রাস্ট করতে পারছে না, এটা আপনার মনে হয়? বিএনপিকে কেন, এটা রাজনীতিবিদদের কথা বলা হচ্ছে এখন, যেহেতু বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস, এই জন্য আমাদের এই মানে বদনামটা সহ্য করতে হচ্ছে। কিন্তু আপনি দেখবেন অতীতে বিএনপি যে 4বার ক্ষমতায় আসছে, 79 থেকে শুরু করে যদি মনে করি, তাহলে আমরা কোন কোন বিষয়ে জাতির সাথে দ্বিমত করেছি। আমাকে এই যে মান্না ভাই তো এখানে উপস্থিত আছে, অনেক সময় বলা হয় যে 3 জোটের রূপরেখা আমরা মানিনি। মান্না ভাই সেই সময় পলিটিক্যাল, সেই সময় কিন্তু সংস্কার কমিশন করা হয়েছিল, রহমান সোবহানকে দায়িত্ব দিয়েছিল। মাহমুদুর রহমান মান্না এখানে ভালো বলতে পারবেন, এবং সেখানে 3 জোটের রূপরেখা, 31টি সংস্কার কমিশন থেকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল। না দেখা, আমি বলছি 3 জোটের রূপরেখা মান্না ভাইরা তৈরি করেছিল, 7 দল 8 দল 5 দল। সেই 3 জোটের রূপরেখা শুধুমাত্র আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে রেডিও টিভি স্বায়ত্তশাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে, আর সমস্ত রূপরেখা যা ছিল সব মানা হয়েছে। না, সেই সংস্কার কমিশনের প্রস্তাবনা, এটা 3 জোটের রূপরেখা তো সংস্কার কমিশন না, 3 জোটের রূপরেখার কথা বলতেছি। 3 জনের রূপরেখা না, সেই সময়ে আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় কয়েকটি সংস্কার কমিশন করা হয়েছিল রহমান সোবহানের দায়িত্বে, এবং সেই সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। ওইটা তো বাস্তবায়িতের জন্য আপনার অবলাইজড না, 3 জোটের রূপরেখা মানছে কি মানছে না।
আমরা এইটা 3 জোটের রূপরেখাটা সবার সর্বসম্মত মত করে হয়েছিল। আচ্ছা, তা তাহলে আমি দেখি মাহমুদুর যে রহমান মান্না, এটা 3 একটু জোটের আপনি বলবেন রূপরেখা যে- শুধু রেডিও স্বায়ত্তশাসন আশ্বাস ছিল কি, যে এরশাদ সাহেব পদত্যাগ করে মধুব সাহেবকে ক্ষমতা দেবে, মধুব সাহেব দিবে আপনার প্রধান বিচারপতিকে, প্রধান বিচারপতি সেই ক্ষমতা পালন করে তিনি আবার তার নিজের পজিশনে ফিরে যাবে। এইটার সাথে আমার যতদূর জানা আর ছিল স্বায়ত্তশাসিত। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য পয়েন্ট। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রশ্নে যে আপনাদের রাজনৈতিক নেতারা যেভাবে মাঝে মধ্যে বলছেন, এবং তিনি এই কথাটি বলেন যে জামাত এবং লেট মি রিড আউট টু ইউ এক্স্যাক্টলি, সে বলেছে যে আমরা আওয়ামী লীগ একটা অনেক বড় দল, ঐতিহাসিক দল, সেই দলটা এভাবে নিষিদ্ধ করা এটা কোনোভাবেই ঠিক হয়নি, আমরা তাদের বিচার চাই, কিন্তু সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। এটা কি এই জন্য যে আসলে আঞ্চলিক পর্যায়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে কাছে ফেরানোর জন্য? এটা কি বিএনপির আসলে কোনো প্রয়োজন আছে কিনা? আপনার মনে হয় এমন একটা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তার নতুন নেতা রিক্রুট করার মতো দায় পড়ে গেছে, বা সেরকম আপনি অবস্থা হয়েছে যে আমাদের নতুন নেতা আমাদের নিজস্ব যে নেতা তাদেরকে অ্যাকোমোডেট করতে আমাদের হিমশিম খেতে হয়। আর আওয়ামী লীগ তো আমাদের আর্ক রাইভেল, তাই না? তাই সেই আওয়ামী লীগের নেতাকর্মীকে আমাদের দলে ভিড়াতে হবে কেন? আমাদের দলে নেতাকর্মী ভিড়ছে তো না, শুনেন, এটা প্রান্তিক পর্যায়ে আপনি আমাদের যেমন ব্লেম দিচ্ছেন না, এরকম সবার আমি ব্লেম দিচ্ছি না, মানে যারা দিচ্ছে, আমি একটু পড়ে শোনাবো আমি আপনাকে। পত্রিকার কথা বলছি, আমি আপনার কথা আমি ভ্যালিড ধরে বলছি যে অন্যান্য যে রাজনৈতিক দল আছে, জামাতে ইসলাম, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল, আমি সেই সব রাজনৈতিক দল যখন তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করছে, সেখানেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো ভাবে ঢুকে যাচ্ছে, তাই না? এখন আমাদের দল থেকে কিন্তু আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি, আমাদের দলে কেউ যদি ঢুকছে তাকে কিন্তু আমরা আবার এক্সক্লুড করার জন্য সেই ব্যবস্থাও নিচ্ছি, তাই না? কি ব্যবস্থা নিয়েছেন? আমরা তো এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থার কথা শুনছি না। প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের যদি কোনো লোক আমাদের দলে কোনোভাবে ঢুকেও যায়, সেটা যখন আমরা পাচ্ছি তা আমরা সেখানে সেই কমিটিকে নোটিশ করছি যে তাকে বাদ দিতে হবে। এখন এই সেখান থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করছি এবং করছি, কিন্তু অন্য কোনো দল তাদের তো এখনও ওই রকম ন্যাশন ওয়াইড রাজনৈতিক দল না। আপনি দেখেন সেই সব রাজনৈতিক দল তাদের কর্মী যুক্তি ধরেন, আপনি কর্মী বাড়ানোর জন্য তারাই এটা করা স্বাভাবিক। আর আমাদের তো এটা করার কোনো যুক্তি নেই, আমরা কেন তাদেরকে দলে টানবো? আমাদের নিজস্ব যে ভোট আছে, আমাদের নিজস্ব যে কর্মী আছে, আমাদের যে সমর্থক আছে, এটাই তো আমাদের রয়েছে। কিন্তু আমাদের বিরুদ্ধে যারা বলছে তাদের তো ন্যাশন ওয়াইড রাজনৈতিক দলটা এরকম না। তারা যদি আমাদের সাথে আমাদের সমান বা কম্পিটিশনে আসতে, বরং তারা আওয়ামী লীগকে রিক্রুট করা বা নেওয়ার একটা যুক্তি থাকে, আমাদের নেওয়ার কি যুক্তি বল? আমরা এত কি দেউলিয়া হয়ে গেলাম? বিএনপি এত বড় লার্জেস্ট দল, চারবার ক্ষমতায় আসছে, ঠিক আছে, আপনি বলছেন যে বিএনপি দেউলিয়া হয়ে যায় নাই, কিন্তু বিএনপির উপরে কি তাহলে এরা ভর করছে? বিএনপির উপর ভর করে কি বাঁচার চেষ্টা করছে? একটি আমি মন্তব্য এখানে বলতে চাই, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর একটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকেরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তো এটাও কি কোনো ষড়যন্ত্রের অংশ কেন? এটা আপনারা ভেবে দেখেছেন কি? না, এটা তো সত্য কথা যে আমাদের এই পরিবর্তনকে ভারত ভালোভাবে নেয়নি, আমরা কিন্তু সবসময় বলেছি। সুতরাং ভারত এখনও তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বাংলাদেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করবার জন্য। সেই জন্যই কিন্তু আমরা এই সংস্কার প্রস্তাব, বিভিন্ন বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, কর্ডিয়ালিটি দেখাচ্ছি যে অন্তত ভারতীয় হেজিমনি যেন পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতে পারে। সুতরাং কেউ যদি এখন আমাদের এই পলিটিক্যাল যে একটা সার্টেনিটি তৈরি হয়েছে, যে নিশ্চয়তা তৈরি হয়েছে এখন, সেখানে যদি কেউ পানি ঘোলার চেষ্টা করে, তখন কিন্তু আমরা মনে করব যে রিজভী আহমদের যে বক্তৃতা, যে ভারতীয় হেজিমনিকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কেউ ক্রীড়ানক হিসাবে কাজ করছে কিনা। সুতরাং আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা, কারণ ভারতের একমাত্র পাপেট হলো এখানে আওয়ামী লীগ, এ তো ঐতিহাসিক সত্য। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঠেলে দেওয়ার জন্য ভারতের প্রচেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার যে নিউজগুলো দেখছি, এর বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, সেরকম নিউজ তো আমরা দেখছি না যে যোগদান করেছে বিএনপিতে এবং তারপর তাকে বের করে দেওয়া হলো, ভুল সিদ্ধান্ত অথবা ব্যবস্থা গ্রহণ করা হলো। দেখেন, আমাদের প্রত্যেক এলাকার নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর আন্দোলন করার ফলে আওয়ামী লীগের লোক সেখানে আমাদের কমিটিতে চলে আসবে, এটা স্থানীয় যারা সহ্য করে না। তারপরও যদি কেউ আসে, সেগুলো আমরা সেই স্থানীয় কর্মীকে দৃষ্টি আকর্ষণ করছি এবং তাকে বাদ দিচ্ছি। এখন আমি নাম ধরে বলতে পারবো না, এখন যেমন আমি একটা এলাকায় প্রতিনিধিত্ব করি খুলনা জেলায়, সেখানে আমি এরকম সমস্যা তেমন একটা পাইনি, যদিও দুই চারটা যা পেয়েছি, দুই একটা,
সেগুলোকে আমরা এক্সক্লুড করে দিয়েছি। Okay. প্রান্তিক পর্যায়ে রাজনীতি আর জাতীয় পর্যায়ে রাজনীতির মধ্যে একটু পার্থক্য কিন্তু থাকেই। আচ্ছা, সালেউদ্দিন শিফাত, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করেছেন, আওয়ামী লীগ যেন রাজনীতিতে পুনর্বাসিত না হয় সেজন্য আপনারা অনেক কথা বলছেন, কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় আপনাদেরও কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে পড়ছে। ঠিক কেন এই ঘটনাটা ঘটছে? উদাহরণ চাইলে আমার কাছে আছে রেফারেন্স। না, আই থিঙ্ক যে আপনি যদি উদাহরণগুলো বলেন আমার জন্য আরো বলতে সুবিধা হবে। সুবিধা হবে আপনার জন্য বলতে? আচ্ছা, তাহলে আমি একটু বলি আপনাকে। দিনাজপুরে চিরির বন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটিতে স্থান পেয়েছে ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা। কিভাবে তিনি স্থান পান? এখন একটা জিনিস হচ্ছে কি, ধরেন আমি যেটা দেখতে পাই আমাদের কমিটিগুলো যখন হচ্ছে, ইতিমধ্যে আমাদের বিজ্ঞ সমালোচক বলেছেন যে বিএনপির একটা ন্যাশন ওয়াইড ভিত্তি আছে, আমাদেরও কিন্তু একটা ন্যাশন ওয়াইড ভিত্তি তৈরি হয়েছে। কারণ আমাদের ন্যাশন ওয়াইড ভিত্তি তৈরি হওয়ার জন্য আসলে আমাদের অন্য কোনো দল বা অন্য কোনো বা ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দল তারা ছাড়া অন্য কোনো, মানে আওয়ামী লীগ বলেন কিংবা যারা এতদিন পর্যন্ত ফ্যাসিবাদ পুষ্ট ছিল তাদের কাছে তো, তাদের সাথে তো তারা, উনি বললেন যে বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক আর্ক রাইভেলের সম্পর্ক। তো আমাদের সাথে যে সম্পর্ক আওয়ামী লীগের, সেটা তো শুধু আর্ক রাইভেল না, আমাদের তো ওরা হচ্ছে গিয়ে একদম হত্যাযোগ্য মনে করে, এবং শুধু হত্যাযোগ্য না, তারা পেলে হত্যা করবে, এরকম একটা অবস্থা। ফলে আমাদের এখানে আওয়ামী লীগের যে পুনর্বাসন, এই প্রশ্নটি নাই। না, তাহলে এত ঘটনা ঘটছে কেন? যেমন আমি আরেকটি ঘটনার উদাহরণ দিই আপনাকে শিফাত। আওয়ামী লীগ থেকে গণ অধিকার পরিষদে এবং শেষ পর্যন্ত জামানত হারানো একজন নেতা, সে এখন এনসিপিতে। আমি এই প্রসঙ্গে আসছি। এখন বলেন যে আওয়ামী লীগ থেকে গণ অধিকার পরিষদ, আমি এই প্রসঙ্গে আসছি। তাকে বলি যে আমরা বের করে দেওয়া হয়, তারপর আপনাদের দলে তাকে বের করে দেওয়ার ব্যাপারটা মোটেও এরকম না। 180টি উপজেলা এবং 33টি জেলায় পর্যন্ত আমরা সমন্বয় কমিটি গঠন করেছি। অনেক জায়গায় দেখা গেছে যে কোনো এক সময় 2017 সালে ধরেন সে আওয়ামী লীগ করেছে, পরবর্তীতে এমনকি গণ অধিকার পরিষদ করেছে, অথবা অন্য কোনো একটা দল করেছে সে, তারপরে সে অভ্যুত্থানে অংশ নিয়েছে, এরকম লোকজন আছে। তো এর মানে এই না যে সে সরাসরি তাকে যে আপনি যে ব্লেমটা দিচ্ছেন যে ফ্যাসিবাদের যে ব্লেমটা, সেরকম না আর কি। অনেকে কাকে ব্লেম দেবেন, কাকে ব্লেম দেবেন না, কথা এই বলেছেন বিষয়ে সেটা স্বচ্ছতা কতটুকু আছে? না, আমি স্বচ্ছতার জায়গাটা এনশিওর করতেছি। যখনই কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছে যে তার সাথে আওয়ামী সম্পৃক্ততা আছে এবং সে গণ অভ্যুত্থানের বিরোধী এবং সে ফ্যাসিবাদের পক্ষের লোক, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ইভেন কোনো একটা কেন্দ্রীয় নেতাও যদি কোনো রকম বিশৃঙ্খল কর্মকাণ্ড করে, আমরা কিন্তু তাকে স্পেয়ার করি না। এটা আমাদের একদম প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা আমরা সবসময় পালন করে আসছি, জনগণ জানে, পিপলরা জানে। এখন আমি যে প্রসঙ্গগুলোতে বলে আসছি সেটা হচ্ছে, আমার বিজ্ঞ সমালোচক বলেছেন যে এই ঘটনাটার উদাহরণ একটু আমি একটু জানতে চাই যে আপনারা কি অ্যাকশন নিয়েছেন। যেমন লালপুরে আপনাদের এনসিপির কমিটিতে যে আওয়ামী লীগের নেতা জয়েন করেছেন, তার বিষয়ে আপনারা কি কৃষক লীগ নেতা হুমায়ুন কবির কি ব্যবস্থা গ্রহণ করেছেন? ধরেন আপনার কিছুদিন আগে একটা আমাদের কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তিনি হচ্ছেন আওয়ামী লীগের অনেক বড় পাপেট, তার ফ্যামিলি পুরোটা হচ্ছে আওয়ামী লীগের, তার ফ্যামিলি পুরোটা হচ্ছে ছাত্রলীগের। তো উনি হচ্ছেন ভোলার একজন আমাদের কেন্দ্রীয় সদস্য, তিনি আমাদের ক্যাম্পাসের লোক, ফলে আমি তার ব্যাপারে জানি। ক্যাম্পাসে থাকা অবস্থায় তিনি সর্বোচ্চ আন্দোলন সংগ্রামগুলোতে, জুলাই অভ্যুত্থান বলেন কিংবা তার আগে যতগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম আছে সেগুলোতে তার পার্টিসিপেশন ছিল। কিন্তু একটা প্রথম সারির জাতীয় দৈনিক তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে চিত্রিত করেছে, তার কোনো এক পরিবারের সদস্যের কারণে বা তার কোনো এক ভাইয়ের কারণে, বোনের কারণে। তো এই রিয়ালিটিগুলোকে মেনেই কিন্তু আপনাকে এই সমালোচনাটা আমলে নিতে হবে। আর আমি যেটুকু বলেছি যে যেখানে যেখানে এই ধরনের অভিযোগ আমরা পাচ্ছি সেখানে আমরা নিজেরা গিয়ে এটা ইনভেস্টিগেট করছি, ইনকোয়ারি করছি এবং সেটা ব্যবস্থা নিচ্ছি। বিষয়টা শুধু আওয়ামী লীগ ঢুকা বা আওয়ামী লীগের কোনো পেনিটেশন এইটা না, বরং আপনি আওয়ামী লীগের ন্যারেটিভ প্রিচ করছেন কিনা সেটাও ইম্পর্টেন্ট। যেমন আপনি যে বিএনপির একজন সভাপতির কথা বলেছেন উপজেলা পর্যায়ের, তিনি যে ন্যারেটিভটা প্রিচ করছেন সেটা তো সরাসরি আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করছে এবং আওয়ামী লীগেরই ন্যারেটিভ যে একটা রাজনৈতিক দলকে এভাবে কি আপনি নিষিদ্ধ করে দিতে পারেন? আওয়ামী লীগ যারা করবে এবং যারা আওয়ামী লীগকে নেবে তারা এই বিশ্বাস করে, এই ন্যারেটিভ বিশ্বাস করে তারা আওয়ামী লীগকে নেবে, আওয়ামী লীগের কোনো কর্মীকে নেবে না। এটা শুধু ন্যারেটিভ না, আমি আমার কথাটা শেষ করতে পারিনি, ফলে আপনি হয়তো এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি বলতে চেয়েছি, ধরেন আপনি বলছেন যে একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, ধরেন এটা তো আওয়ামী লীগের ন্যারেটিভ যে আপনার নাজিজমের পরে নিশ্চয়ই নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা যাচ্ছে না, এরকম তো অবস্থা হয় না। কিন্তু ধরেন আপনাদের দলে যে যারা এই কমিটিতে যাদেরকে আপনার সেই আনসারটা আমি আপনাকে দিয়েছি, সেই আনসারটা আপনাকে আমি দিয়েছি। আমি বলেছি, আমি ওই আনসারটা দেওয়ার পরে আমি আসলাম যে এটা শুধু আওয়ামী লীগের পেনিট্রেশনের ব্যাপার না, কোনো একটা রাজনৈতিক দলে, সেটা বিএনপি হোক, জামাত হোক, অন্য কোনো দলে হোক, এর পাশাপাশি এটাও দেখতে হবে আওয়ামী যে ন্যারেটিভটা সেটা কি আপনি ওই দলের মধ্যে, দলের আইডিওলজিতে কোশ্চেন করছেন কিনা। আপনি যখন বলছেন আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল হওয়ার কারণে তাকে এভাবে নিষিদ্ধ করা যায় না, এটা তো আওয়ামী ন্যারেটিভ। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো মাহমুদুর রহমান মান্না, আপনি তো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আপনি ছিলেন সেখানে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগের বড় অনেক একটা, এখনো মানুষ বলে
আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছে, ভোট ব্যাংক যেটা আওয়ামী লীগের আছে, সেটা নিয়ে একটা টানাহেঁচড়া হতে পারে। অনেকেই চাইছে যে তাদের মধ্যে সফট আওয়ামী লীগের কারা আছে নিজেদের কাছে টানতে। আপনি কি সেই নোশনটা দেখেন কিনা, লক্ষ্য সেই করছেন কিনা? notion টা? হ্যাঁ, সেই জিনিসটা আপনি লক্ষ্য করছেন কিনা, যে ঘটনাটা ঘটছে? মানে এটা তো ওই রকম করে দেখবার বিষয় না। ঘটনা যেগুলো হচ্ছে সেখান থেকে আপনি একটা মূল্যায়ন করছেন কীরকম করে। যেমন ধরেন এই যে একজনের কথা আপনি বললেন, যিনি আওয়ামী লীগ সম্পর্কে একটা বক্তৃতা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, তার এই চিন্তা মাথায় এলো কেন, উনি বললেন কেন, সেটা তো একটা কারণ আছে। এখন যদি পার্টি এরকম করতো যে তাকে জিজ্ঞেস করতো তুমি এটা বললে কেন, ব্যাখ্যা দাও, এটার ইমপ্লিকেশন কী হচ্ছে সেটা বলো, এবং তোমার এর আগে তুমি এরকম করছো কিনা। পার্টিটা যদি অনেস্ট হতো তাহলে পার্টি এটা একটা ব্যাখ্যা দিত। ঠিক একইভাবে আপনি এনসিপি সম্পর্কে যে জিজ্ঞেস আপনি 3টে উদাহরণ দিয়েছেন, এই 3টে উদাহরণ তার এরকম এক্সাম্পল দিলে তাহলে বোঝা যেত। না হলে হয় কি, কমনলি একটা ব্যাপার হয় যে ধরেন আপনার যদি পাওয়ার থাকে, আপনি যদি আওয়ামী লীগকে শেল্টার দিতে পারেন, তারপরে আপনি আওয়ামী লীগের লোকটাকে পেলেন, যেহেতু তাকে শেল্টার দিয়েছেন সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনার জন্য কাজও করবে, হয়তো ভোটও দেবে। প্রধান টার্গেটটা সেটা। এরকম নয় যে এনসিপি কিংবা বিএনপি আওয়ামী লীগের আদর্শ গ্রহণ করে তাদেরকে এটার মধ্যে দিয়ে আসছে, এই আলোচনা হচ্ছেই না। আর আরেকটা কথা আমি বলবো, মানে বড় বড় দলগুলো খুব যে আদর্শ বাছাই করে এরকম নয়। আমি আওয়ামী লীগ করেছি, আমি তার আগে জাসদ করতাম, সেটা তো অনেক আগের কথা, অনেক বড় দল ছিল। অনেক বড় হবার কারণেই আপনি মাইক্রো লেভেল এগুলো করতেই পারেন না। অথচ আপনি পলিটিক্যাল পার্টি যদি করেন, আজকে যে পরিবর্তনের স্লোগানটা আসছে সেইটা একটা পার্টিকে কোয়ালিটেটিভলি ডেভেলপ করতে না পারলে আপনি অ্যাচিভই করতে পারবেন না। আলটিমেটলি ফাংশন করছে কে, পারফর্ম করছে কে, পার্টি। তো পার্টি লিড করছে, এবং পলিটিক্স হলো সোসাইটির কমান্ডার, সেই পলিটিক্সকে তারা লিড করছে। তারা যদি ওই জায়গাতে কম্প্রোমাইজ করে তাহলে বাকি জিনিসগুলো হবে না। এই জন্য আমি মনে করি যে এটা প্রধানত পাওয়ারের চিন্তা থেকে এই কাজগুলো করা হচ্ছে। এমন হতেই পারে এটা কেন্দ্র দেখছে, বলছে, কেন্দ্র হয়তো জানে যেটা বললেও এটা কার্যকর হবে না, অথবা বলছে না, যেরকমই হতে পারে, অতএব এগুলো চলছে এরকম করে। এটাই আমি দেখি। এই জায়গায় একটি প্রশ্ন চলে আসে যে আওয়ামী লীগের যারা সমর্থক, তাদের তো যদি তারা দল করতে চায়, অন্য দলে যেতে চায়, তাদের ভিতরে যদি রিয়েলাইজেশন আসে যে আওয়ামী লীগ করে ভুল করেছি, তাদের এই আকাঙ্ক্ষার জায়গাটা আমরা কতটুকু অ্যাড্রেস করতে পারবো, কতটুকু শুনবো? সেই জায়গা থেকে সরকার বলেছিল যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা কমিশন করা হবে, এবং সেখানে যারা ক্ষমা চাইবে তারা হয়তো রাজনীতিতে আসতে পারবে, এবং তারা ফ্রি সেক্ষেত্রে। না, আমি গভর্নমেন্টের কিন্তু অ্যাটিটিউড আমরা তো সেটা দেখছি না। গভর্নমেন্টের অ্যাটিটিউডটা ঠিক না। তার মানে গভর্নমেন্ট সার্টিফিকেট দেবে যে হ্যাঁ এই লোকটা অনেস্ট, এই লোকটা সিনসিয়ার, তাকে নেওয়া যায়। কিন্তু আমি পার্টি করি, ওই যারা ওই সার্টিফিকেট দেবে তার চাইতে আমার অ্যাসেসমেন্ট বেটার হইতে পারে, আমি বাস্তব ঘটনা জানি। অথবা এমন হতে পারে একটা লোক তত ভালো নয়, কিন্তু আমি মনে করছি তাকে নেবার পরে তাকে চেঞ্জ করতে পারি। ইন্টেনশনটা একই রকম হবে না। আপনি একটা কাজ করছেন ভালো ইন্টেনশন নিয়ে, আমি কাজটা ভালো ইন্টেনশন নিয়ে নাও করে থাকতে পারি। এটা দলের উপরেই ছাড়তে হবে। আপনার ক্যাম্পেইন থাকতে হবে, সোশ্যাল ক্যাম্পেইন পুরো দেশের মধ্যে, যে এদেরকে এই কারণে নেওয়া যাবে বা যাবে না। তাহলে আমি তো আপনি দেখি যে গভর্নমেন্ট একটি কথা তো সত্যি যে আওয়ামী লীগ করা মানেই যে সবাই একদম 100% সবাই যে খারাপ তা তো না। হয়তো নিশ্চয়ই সেখানে এমন মানুষও ছিলেন যারা আসলে সহ্য করে গেছেন বা দল ছেড়ে চলে যাবেন এরকম ভাবছিলেন শেষের দিকে, এমন হতে পারে। সেটা আমরা কি করে হতে পারে না, বুঝবো এটা যে হয়। তার মনোজগতিক অবস্থাটা কি ছিল, সেটা আমরা বুঝবো কি করে? আপনি কথা বললে বুঝবেন। আপনি একটা এলাকাতে অর্গানাইজার, এখন তো সবাই ভুল বলছে, এখন তো সবাই বলছে ভুল করেছি, বাধ্য ছিলাম, না। চাপে পড়ে না করেছি। না না, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতাপ দেখেন দেখি, আমি দেখি না। আমার এলাকাতে অনেক আওয়ামী লীগ আছে, ছিল। আওয়ামী লীগ ওখানে আমি বানিয়েছিলাম, তারা আমার সাথে কথা বলে, কিন্তু অনুতাপ দেখি না। অন্যান্য জায়গাতে আমি অনুতাপ দেখি না, অনুশোচনা দেখি না। আপনাদের দলের একজন নেতার বিরুদ্ধে দলেরই একজন নারী নেত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে, এবং এরপর এই বিষয়টি নিয়ে আলোচনা চলেই যাচ্ছে, এবং তিনি এখনও অভিযোগ করছেন দলের ভিতরে নারীর প্রতি সহিংসতা বা এই যে যৌন হয়রানি এই ধরনের রোধে এনসিপির আসলে এক্স্যাক্ট নীতিটা কি? আচ্ছা, আসলে এক্সাক্ট নীতি তো আপনারা দেখেছেন যে প্রথমত ধরেন একজন লয়ার হিসেবে বলতে হয় যে এটা তো একটা লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে কোনো একজন অভিযুক্ত নারী বা যেই হোক ভিকটিম, তাকে তো আসলে একটা আমাদের শৃঙ্খলা কমিটি আছে, সেখানে অভিযোগ দায়ের করার কথা ছিল। যদিও তিনি সেখানে অভিযোগ দায়ের করেন নাই, তিনি অন্যভাবে হয়তো অভিযোগ দায়ের করেছেন, কিংবা জনপরিসরে বিষয়টা এসেছে। না, তিনি আগে গেছেন, আপনাদের কমিটি আপনাদের দলের নেতার কাছে গেছেন। না, আমি বলি, আপনি হয়তো এটা ভুল জেনেছেন। তিনি আমাদের হয়তো উনি বারবার বলেছেন তিনি নাহিদ ইসলামের কাছে গিয়েছেন। নাহিদ ইসলাম হয়তো তাকে বলেছে যে প্রধান যত শৃঙ্খলা কমিটির, মানে এটা তো একটা প্রসিডিওর আছে,
আপনি তো ধরেন কাউকে অভিযোগ দিলে এভাবে হবে না, আপনি একটা প্রসিডিওর মেনটেন করে আপনি একটা অভিযোগ জমা দিলেন, পরবর্তীতে সেই জায়গাটাই আমি নীতির কথাটা হ্যাঁ, আমি জানতে সেটা চাচ্ছি আসছি। যে এটা কি আমি আরো আসছি, আমি ইমিডিয়েট শেষ করি। অ্যাকশন নিলে না, আপনার এটা আমাকে থেমে শেষ যেত করতে কিনা? দেন, তাহলে হয়তো আপনি বিষয়টা বুঝতে পারবেন। কিন্তু এরপরও তো আমরা, যদিও এই প্রসিডিউরাল ইস্যুটা যদিও মেনটেন করা হয় না, বাট এরপরেও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা উঠে এসেছে, আমরা কিন্তু এটা প্রম্পট অ্যাকশন নিয়েছি এবং তাকে শোকজ করা থেকে শুরু করে তাকে এই যতদিন পর্যন্ত এই বিষয়টি তদন্তাধীন আছে ততদিন পর্যন্ত তাকে দলের যে সকল কার্যক্রম সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এই জায়গা থেকে তো এটা ভেরি মাচ ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস আমরা নারীর প্রশ্নে আমাদের অবস্থান কেমন। এবং আমরা ইতিপূর্বে যখন আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে, এই যে ঘটনা বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দলের এক দুজন নারী নেত্রীকে নিয়ে যে পরিমাণ অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বুলিং হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু হ্যাঁ, অনেকে যে- আমি বলি, আমি একটা কথা right. শেষ করি, আমাকে কথা বলতে দেন। আমাদের মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে অনেক মিডিয়া যদিও এই ইস্যুটাকে নিয়ে যে পরিমাণ তারা গুরুত্বটা দিয়েছে, কিন্তু আমাদের দলেরই যখন কিছু নারী নেত্রীকে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে বুলিং করেছেন, হ্যারাসমেন্ট করেছেন, Very সেটা নিয়ে কিন্তু unfortunate, আমরা তেমন কোনো কথা বলতে দেখি নাই। আমরা এরপরও আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা এই ধরনের এগুলোকে আমরা স্পেয়ার করবো না। এবং আমরা দেখেছি মেইন স্ট্রিম মিডিয়া থেকেও এমন টুইস্টেড ফটোকার্ড ইউজ করা হয়েছে যাতে মনে হচ্ছে যে আমাদের এক দলের একজন বা দুজন নারী নেত্রীকে হেনস্থা করার উদ্দেশ্য আছে, হেয় করার উদ্দেশ্য আছে। সেই জায়গায় কিন্তু আমরা স্পষ্ট আকারে বলেছি এই ধরনের ঘটনাগুলো যদি কন্টিনিউ করে আমরা প্রেস কাউন্সিল এটার জন্য বিচারের জন্য যাব। কিন্তু ফলে আমরা এখন- এই এখন ঘটনাগুলো কিন্তু প্রশ্ন, গুরুত্ব হয় না। জি বলেন। শিফাত, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যে নারী আসলেই হেনস্থার শিকার হয়েছেন তিনি তো এখনো হেনস্থার মধ্যে আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম তিনিও তো ভীষণভাবে বুলিং এর শিকার হচ্ছেন। আমি আপনাকে বলছি, যদি আমাদের দলের কোনো নেতা এটার সাথে জড়িত থাকেন, কোনো কর্মী জড়িত থাকেন, আপনি বলেন, আমরা তো দলের শীর্ষস্থানীয় কোনো কেউ যদি জড়িত থাকে আমরা সাথে সাথে অ্যাকশন নিচ্ছি। আমাদের ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে কোনো ব্যত্যয় নাই, আমরা এনফোর্সিয়েবল অ্যাকশন নেই, এটা আমরা লোক ইমিডিয়েট দেখানো কোনো অ্যাকশন অ্যাকশন নিলে নেই এটা না। পাবলিক স্পেয়ারে হয়তো আসতো না, সেখানে না, সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে ইমিডিয়েট আপনি যখনই একটা জিনিস জনপরিসরে আসছে আমরা সাথে সাথে অ্যাকশন নিয়েছি এবং এটা উইদিন 12 আওয়ার্স অ্যাকশনটা এসেছে। এবং এর চেয়ে বেশি দ্রুত গতিতে আর কোনো রাজনৈতিক দল এভাবে অ্যাকশন নিতে পেরেছে বলে আমি এখন পর্যন্ত দেখি নাই। আমাদের জায়গা থেকে আমরা স্ট্রিক্ট অবস্থানে আছি। মাহমুদুর রহমান মান্না, আপনার মন্তব্য শুনতে চাই। তরুণরা দল করছে, আপনিও তো এই বয়সে রাজনীতি করেছেন, কিছু পরামর্শ দিতে চান কিনা এখানে? এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই এই ব্যাপারে কোনো কথা বলবে না, ঠিক আছে। তাহলে আমরা পরের বিষয়টি কথা বলি। সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে। এখন আমরা মোটামুটি জানি যে জুলাই আসবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় দলগুলো সবাই ঐক্যমতে পৌঁছে গেছে। আপনি কতটুকু আশাবাদী যে জুলাই সনদ আসলে অন টাইম সবাই সাইন করবে? এই কথা বলতে আমি একটু বিব্রত বোধ করছি এই কারণে যে আমাকে আনসার করলে বলতে হবে যে আমি আসলে বিষয়টা বুঝে উঠছি না। সনদ, এইরকম ঘটনার সনদ হয় যখন ইভেন্টটা হয়, মানে কেন হচ্ছে এটা আপনি জাস্টিফাই করছেন, এটার পরিণতি কী হতে পারে, এতে মানুষ কীভাবে উপকৃত হবে, সব মিলে একটা সনদ করে, সেটা 6 দফা হোক অথবা যুযুকরুচ্চ হোক। এইখানে এটা হয়নি। তার ফলে কি হয়েছে, যখন ঘটনাটা ঘটেছে তখন যেরকম করে ঘটনাকে কেন্দ্র করে সমগ্র জাতি, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি ঐক্যবদ্ধ ছিল, 9 মাস পরে যখন নির্বাচনের বাতাস লেগে গেছে তখন ওটা নাই। তখন একজন আরেকজনকে যতখানি পারে প্রমাণ করছে যে ওরা আমার চাইতে নিকৃষ্ট, ভোট আমি পাওয়া উচিত, এবং এরকম প্রচার চলছে। ফলে খেয়াল করে দেখবেন ডিসেম্বর মাসে তারা যখন এই শহীদ মিনারে গিয়ে যে এটা পড়তে চাইলেন, ড্রাফটটা বিভিন্ন জায়গার কাছে পাঠিয়েছিলেন, যেহেতু এই সময় এই হয়েছিল অতএব এই অনেকগুলো লেখা লিখেছিলেন, ওই জায়গাতেই নাই। এখন কি হয়েছে যে এই যে সংস্কার সহ যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সমস্ত বিষয়ে যে ঐকমত্য হবে সেটা নিয়ে একটা সনদ হবে, দ্যাট উইল বি জুলাই চার্টার। এটাতে জুলাই চার্টার হতে পারে না, এইটা হতে পারে এই আন্দোলনের চার্টার, এটা হতে পারে নতুন বাংলাদেশ গড়ার চার্টার। এইখানে আমি কনফিউজ আছি যে গভর্নমেন্ট এটা এক্সপেক্ট করেনি। তখনকার মতো আমার মনে হচ্ছে গভর্নমেন্ট এই যারা এই আন্দোলনগুলো করেছে, যারা দাবি করেছিলেন, তাদেরকে একটা বুঝ দিয়ে শান্ত রেখেছেন। তারপরে এই সময়ের মধ্যে সমগ্র দেশের রাজনৈতিক শক্তিগুলোকে একমত করে নিয়ে আসবে, এইটা বলেছেন। এখন ঐক্যমত্য কীরকম হচ্ছে আমি আবার বলি, বিএনপি মনে করছে এইসব নিয়ে ঝামেলা করে ইলেকশন দেরি হবে, ক্ষমতায় যেতে দেরি হবে, আরে যা যা পারো মেনে নাও। এটা নির্যাস যেটা হবার কথা ছিল, জুলাই সনদ মানে হচ্ছে আপনি একটা চেঞ্জ করবেন, সামথিং বিগ রেভলিউশন। আমরা তো অভ্যুত্থান বলে, আমি রেভলিউশনে বলি এটা অদ্দূর যায়নি, কিন্তু এটা রেভলিউশন পর্যন্ত যেতে পারতো, সম্ভাবনা ছিল। সেই দিকে ডাইরেকশনটা দিয়ে চার্টারটা হবে। এটা যদি হতো, কোয়ালিটি ভালো হতো, মানুষ তার মধ্যে থাকতো। এখন যেটা হবে, ইট উইল বি এ সর্ট অফ কম্প্রোমাইজ, যেটা ঠিক চার্টার হিসেবে দেখবেন ভবিষ্যতে হিস্টোরিক্যাল তার যে ইমপ্লিকেশন, ইম্পর্টেন্স, এটা সম্ভবত থাকবে না।
আজিজুল বারী হেলাল, আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কতটুকু আশাবাদী? আমি মনে করি যে, আমি একটু কথা বলতে চাই যে জুলাই চার্টারে মান্নাবাজি আমাদের কমিটমেন্ট, রেভলিউশনারি কমিটমেন্ট, যদিও রেভলিউশন না, গণ অভ্যুত্থান, এখানে কিছু কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলো আমরা সব কমিটমেন্ট তো আপনার সবাই ঐক্যমত হবে না, এই জন্য বিএনপি বলছে যে ঐক্যমতের ভিত্তিতে যেগুলো আমরা ঐক্য, সেটা হলো জুলাই চার্টার। এখন আপনি আওয়ামী লীগ প্রশ্নে একটা কথা বলছেন যে দেখেন, আপনারা যে আওয়ামী লীগদের নিষিদ্ধ বা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আনটিল দ্য লাস্ট ভার্ডিক্ট, এইটা আমরা বিএনপি একমত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা উপলব্ধি আমার, এই যে আপনারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা একবার উঠেছিল, কিন্তু সেখানে যারা আর কি দোষী, যারা দুর্নীতি করেছে, খুন করেছে, অপহরণ করেছে, বিভিন্নভাবে দোষী, তারা সেখানে যে রিকনসিলিয়েট করবে, কিন্তু সেটা সে কিন্তু হলো না। এখন এর বাইরেও তার একটা জনগোষ্ঠী আছে যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের সমর্থন, তারা যদি এখন আপনি আওয়ামী লীগ নামে কোনো দল করতে দেবেন, এটা আমরাও বিএনপি বলি যে আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না, কারণ আওয়ামী লীগ আর ফ্যাসিবাদ সমর্থক শব্দ। এখন তারা যদি আওয়ামী লীগ নাম না করে আম জনতা পার্টি বা খাস জনতা পার্টির নাম দিল, আপনি তাদের নৌকা মার্কাও দিবেন না, তারা মগ মার্কায় দাঁড়ায় গেল, আপনি তখন কি করবেন? কি করবেন? এটা আমার একটা প্রশ্ন, যে এইটা তখন আপনি কি করবেন? তারা যদি তাদের নাম পরিবর্তন করে, আম জনতা পার্টি, খাস জনতা পার্টি, মার্কা পরিবর্তন করে, কেন এর আগে মনে করেন যে জামাতে ইসলাম বাংলাদেশে এরকম সমস্যা হয়েছিল না, তাদের নাম পরিবর্তন করতে হয়েছে, তাদের মার্কা পরিবর্তন করতে হয়েছে, হয়ে তারা আমাদের সাথে মানুষগুলো তো একই থাকবে, প্রবণতাও তো একই থাকবে। জামাত ৭১ সালের পর থেকে এই পর্যন্ত যেভাবে আপনার রাজনৈতিক অঙ্গনে ট্রিট হয়ে আসছে, আমার ধারণা, আমি কিন্তু আমাদের এইভাবে ট্রিট সময় হয়ে একেবারে জুলাই চার্টারেই থাকি, আমি আজকে আর আমি বাড়াতে পারছি না। সালাউদ্দিন শিফাত, আপনি আসলে কতটুকু আশাবাদী? আমরা সংস্কার নিয়ে কথা বললাম, জুলাই চার্টার জন টাইমে আপনারা সবাই সাইন করতে পারবেন, কতটুকু আশাবাদী? জুলাই চার্টার না হলে তো আমাদের আসলে রাস্তায় নামা ছাড়া কোনো গতি নেই। সো আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চভাবে পুশ করবো জুলাই চার্টারের জন্য। আর জুলাই চার্টারের মধ্যে আসলে ওই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এই আলাপটাও আসা জরুরি। আমাদের আজিজুল বারী হেলাল ভাই যে কথাটা বলেছেন, আসলে ডি আওয়ামিফিকেশন খুব জরুরি। আপনার ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের প্রতি আসলে কোনো সিম্পেথি নেই, আওয়ামী লীগ আমাদের প্রতি কোনো সিম্পেথি নেই তার। আওয়ামী লীগের একটা লোকও আপনি যদি দেখাইতে পারেন যে এই অভ্যুত্থানের ব্যাপারে তার মেন ধুন্দুমাত্র অনুশোচনা আছে যে আমাদের দল এটা দলগতভাবে ভুল করছে, দলগতভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের বিচারের প্রশ্নে একটা জিনিস বারবার উপেক্ষিত হয়, সেটা হচ্ছে আওয়ামী লীগের দলগত বিচারটা। আওয়ামী লীগ তো দলগতভাবে এই অভ্যুত্থানে সে ইয়াতে পার্টিসিপেট করেছে। আওয়ামী লীগ যে হত্যা করেছে সেটা দলগত হত্যা, সে কোনোভাবে আপনার পার্সোনালি ওই যে ১-২ জন মিলে ওখানকার সভাপতি উত্তরা এরকম না, সে দল আকারে পার্টিসিপেট করে, সুতরাং তার দলগত বিচার হওয়া জরুরি। এবং আমি যেটা মনে করছি যে আওয়ামী লীগ শুধু নট জাস্ট অ্যাজ আ নেম বাট অ্যাজ অ্যান আইডিওলজি, তার যে পুরো আইডিওলজি আছে, এই সরকার আপনি বলছেন দলগত ছবি, দলের শিফাত আইডিওলজি চেঞ্জ করলে তো আর সে দল আওয়ামী লীগ থাকবে, ওই যে আম জনতা পার্টি করে দিল, আইডিওলজি চেঞ্জ করলে তো সে আর আওয়ামী লীগ থাকবে। শিফাত, এই সরকার কিন্তু বলেনি যে আপনার দলকে নিষিদ্ধ করা হবে, এটা কার্যক্রম, দলের শুধু কার্যক্রম আপাতত স্থগিত আছে। আমরা বলেছি আওয়ামী লীগের এই দাবিটা তুলবেন যে আমরা এই দাবিটা তুলেছি, আমরা তুলেছি দলগতভাবে আওয়ামী লীগের বিচার। আপনি যখন দলগতভাবে আওয়ামী লীগের বিচার এনশিওর করবেন তখন আর এই প্রশ্নগুলো আসবে না। আওয়ামী লীগের দলগতভাবে বিচার, এটা কি নির্বাচনের আগে আপনারা দাবি তুলবেন? আমরা দাবি তুলেছি, আমরা দাবি ইতিপূর্বে তুলেছি যে আওয়ামী লীগকে দলগতভাবে তার বিচারে কাঠগড়ায় করতে হবে, এবং বিচারের যে আইনটা আছে আইনে এই দলগত বিষয়টা সেটা কি এই সরকার কি করতে হবে, এরকম দাবি আপনাদের? হ্যাঁ, আমরা বলেছি তো, আমরা করে, এবং সরকার তো এই বিষয়ে আমি যেটা দেখেছি এটা তাদের ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, সবাইকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী শনিবার ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।